হাওড়া স্টেশনে এলেই মনটা একটু অন্যরকম হয়ে যায়। কত লোক লাল জামা পরা কুলি মাথায় করে মাল নিয়ে যাচ্ছে, লোকেদের দৌড়োদৌড়ি। আচ্ছা, ওরা কি সবাই বেড়াতে যাচ্ছে জানি না, কিন্তু আমরা যাচ্ছি, ভাগ্যবান আমরা। সকালের শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম বোলপুরে যাব বলে। বর্ষায় শান্তিনিকেতন। ভাস্করের প্রচণ্ড ভয়, এনএইচ ধরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, অগত্যা ট্রেনে। সুমিতার ভীষণ আপত্তি, ওভারব্রিজ ভাঙতে হবে ট্রেনে গেলে, হাঁটুর ব্যথা বলে কথা। অগত্যা আমাকেই সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। অবশ্য তাতে ফিশ ফ্রাই আর দার্জিলিং চা ছিল না। ঠিক হলো, ট্রেনেই যাওয়া হবে। জীবনের ভ্রমণপথটি খুব সাবলীল নয়। সে পথে চলতে গিয়ে সুখ দুঃখ দুটোর সাথেই দেখা হয়। সুখকে ভাগ করে পাওয়ার সুখ বাড়ে, দুঃখ বড় একলা ঘরের, তার কোনো ভাগ হয় না। সে চিরস্থায়ী বন্দোবস্তের বাসিন্দা। ভিতরে ভিতরে সে নিরন্তর লতাগুল্মে ভরে উঠে মনকে বেদনার আবহে জাগিয়ে রাখে। যতই তার পীড়ন, ততই সে আপন। তাই চলনদারের ডায়েরিটা দুঃখের আবহে ভরে ওঠে সহজে। শান্তিনিকেতন এক্সপ্রেসে বাউল গান শুনতে শুনতে ছুটে চললাম বোলপুরের পথে। ও চুপি চুপি গেল। শান্তিনিকেতন এক্সপ্রেসের এসি চেয়ার কারে উঠে এবার একটা উপলব্ধি হলো। এসি চেয়ার কার মানে যারা আপার ক্লাসে যায় তাদের মুখে আলাদা একটা গম্ভীর ভাব থাকে, একটা ঔদার্যের ভাব ফুটিয়ে তোলে। তারা অন্যদের সামনে হাসে না। সে যত বড় মানুষ সে তত গম্ভীর। কবিগুরু কি গম্ভীর ছিলেন? কি জানে। বাউল গানের শব্দ আর কথা আবার আমায় নিয়ে গেল স্ক্রিপ্টটা কিরকম পড়ব সেই। বোলপুর স্টেশনে নেমে আমাদের জন্য অপেক্ষা করছিল গাড়ি। স্টেশনটি ছোট্ট, ছিমছাম। বীরভূম জেলার একটি ছোট্ট শহর বোলপুর। আসলে বোলপুর কথাটি এসেছে বলিপুর থেকে। বলি শব্দের মানে পশু বলি, আর পুর কথার অর্থ শহর। অতীতে এটি একটি অজ গাঁ ছিল না কোনো রাস্তা, রেল লাইন। বোলপুর স্টেশনটি তৈরি হয় 1860 খ্রিস্টাব্দে। পৌঁছে গেলাম বোলপুর। স্টেশনের বাইরে এসে গাড়িতে মালপত্র তুলে দে ছুট। শ্যামবাটি ছেড়ে প্রান্তিক স্টেশনের আগে বাঁদিকে ঢুকে পড়ল লাল সড়কির রাস্তায়। পিচ সড়ক ছেড়ে গাড়ি ঢুকলো মোরামের পথে, আলো ছায়া মাখা পথ। পৌঁছে গেলাম বাউল মন রিসর্টে। জায়গাটা আসলে হলো তালতোড়। কি সুন্দর নাম না? বিকেল হয়ে আসছে। ভাস্কর চায়ের কাপ হাতে বারান্দায়। একটু উদাস দেখলাম। বাকিরা কোথায় জানি না। বিশাল খোলা ছাদহীন বারান্দা, মাথার উপর নীল আকাশ, সূর্যের ঘড়ি মেনে ঝাঁকে ঝাঁকে পাখিরা বাসায় ফিরছে সেই আদি অনাদি কাল ধরে। আচ্ছা, ওদের মধ্যে কি কেউ কোনোদিন একটু নিয়ম ভেঙে দল ছুট হয় না? সামনে দিগন্ত বিস্তৃত সবুজ, বাঁয়ে শেষ প্রান্তে তখন সূর্যাস্তের তোড়জোড় চলছে। রবি ঠাকুর আর জীবনানন্দ মিলেমিশে একাকার।
50 ছুঁতে চললাম, প্রৌঢ়ের দলে পড়ে গেছি। কিন্তু মধ্যবিত্ত ফুসফুস আবেগে আর অক্সিজেনে ফুলে ফুলে উঠছে, সমাধিস্থ হতে চাইছে এই মাটিতে, বারবার পুনর্জন্ম চাইছে এই বাংলায়। ভাস্কর উদাস তো হবে। সারাদিন ঘুরে দুপুরে খেয়ে দিয়ে ফুরফুরে সন্ধে একটু বাউল গান শুনতে মন চাই। তাহলে কি বাসুদেব বাউল আর নির্জন খোয়াই নদীর ধারে যেতে হবে? না না, প্রয়োজন নেই। রিসর্টে বসেই শুনতে পাবেন বাসুদেব, কার্তিক আর উত্তম দাস বাউলকে। এ যেন এক প্রাইভেট অ্যাম্পি থিয়েটার। নিজেকে একটু প্যাম্পার্ড মনে করছেন? খুব সাবধান, আপনি কিন্তু ওপেন থিয়েটারে বসে আছেন। মনে মনে কি একটু বলে উঠলেন, একটি চুম্বন মানে কামনার অশ্লীলতা নয়, একটি চুম্বন মানে গভীর আবেগে জীবনকে কাছে টেনে নেওয়া। জীবন পিপাসু রসিক জানেন গাঢ় চুম্বনের আবার বেসরা সুর ধরে দেখো কঞ্জনা। উনি ভাস্কর কাকুর মতো। বসে বসে রাতের পরিবেশ হয়ে ওঠে অনন্য সাধারণ। অমাবস্যার ছমছমে মায়াবী নির্জনতা কিংবা পূর্ণিমার ভাসিয়ে দেওয়া জ্যোৎস্নার আবেশ, কোনোটাতেই শুধু মুখে বর্ণনা করা সত্যিই দুরূহ। শুনশান রাতের একাকিত্ব, এক অদ্ভুত ভালো লাগার পরিবেশ তৈরি হয়। মন হয়ে ওঠে রোম্যান্টিক, কাছে পেতে ইচ্ছে করে ভালোবাসার মানুষকে। বড় একা লাগে এই আধারে, মেঘেরও খেলা আকাশ পারে। ভাবতে ভাবতে রাত গাঢ় হয়, নিথর চরাচর পাহারা দেয় আকাশ ভর্তি হাজার লক্ষ তারা। কত যুগ বাদে যেন তাদের সঙ্গে দেখা হলো, খুশিতে যেন ডগমগ করছিল সবাই। আমি কেবল মাথা তুলে দু চোখ বুঝে একবার বলেছিলাম, থ্যাংক ইউ। পথিক আমি, পথেই বাসা, আমার যেমন যাওয়া তেমনি আসা। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া। চুপ করে চেয়ে আছে ভোরের আলো। এই কথাটার কোনো মানে হয়? আলো কি চেয়ে থাকে, না আমরা তাকাই আলোর দিকে? সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যে কবি হওয়া যায় না, এ বোধ তখন ভুলে গেছি। চেয়ে আছি ভোরের সকালের সৌন্দর্যের দিকে। প্রত্যুষের প্রথম আলোয় পাখিদের কলকলানিতে উন্মোচিত হয় আর একটা সকাল। ভোরের কোকিল ডেকে উঠছে, অন্ধকারের ঘোর কেটে ভোর নামার দুর্লভ ক্ষণ ছাড়তে নেই। দেখি বিভোর হয়ে গাছপাতা লতা পুষ্প আলোর ক্রিম মাখছে। আধারের পাতলা পর্দা কেউ তুলে নিচ্ছে খুবই মন্থর হাতে। ঝিঁঝির বৃন্দগান থেমে এসেছে। একটি কবিতার দু একটা লাইন মনে পড়ে গেল। পাখি ডাকা সবুজ ভোর, মুখ দেখেছি আমি তোর। সবুজ ক্ষেতের আয়নাতে ডুব ডুব দিঘি আঁখি, আঁখি কুলে আকাশ রাখি। সজল আকাশ হিরে মতির গয়নাতে। ব্রেকফাস্ট টেবিলে বসে ঠিক হলো আজ সকালে আমরা যাব বিশ্বভারতী দেখতে, মানে কবিগুরুর সাধের পীঠস্থান। সাগ্নিক অভিমিতা বলে উঠল, রবি ঠাকুরের বিশ্বভারতী গড়ার ইতিহাসটা একটু বলো। ভাস্কর সুমিতাও শুনতে আগ্রহী। আমি শুরু করলাম, যতটুকু জানি আর কি। বোলপুর শহরের কাছেই ছিল ভুবনডাঙ্গা নামে একটি গ্রাম।
মূলত ভুবন সিনহা নামে তৎকালীন প্রভাবশালী জমিদারের নামে এই জায়গাটির নাম ছিল ভুবনডাঙ্গা। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এই জায়গাটির পরিবেশ এত ভালো লেগে যায় যে উনি সিনহা পরিবারের সত্যেন্দ্র প্রসন্ন সিনহার কাছ থেকে কিনে নিয়েছিলেন ভুবনডাঙ্গা এবং নাম দেন শান্তিনিকেতন, শান্তির স্থান। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্বপ্নের পাঠভবন স্থাপন করেন। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পান। মনে করা হয় এই বাবদ উনি যে অর্থমূল্য পুরস্কার হিসেবে পেয়েছিলেন তা সবটাই দান করেন তার এই স্বপ্নের পাঠভবনের উন্নতিকল্পে। 1921 খ্রিস্টাব্দে তার এই স্কুল ইউনিভার্সিটি হিসেবে পরিগণিত হয়। 1951 খ্রিস্টাব্দের মধ্যে এটি ভারতবর্ষের অন্যতম ইউনিভার্সিটিতে পরিণত হয়। বহু বিখ্যাত ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী, গায়ত্রী দেবী, সত্যজিৎ রায়, আব্দুল গনি খান এবং অবশ্যই নোবেল জয়ী অমর্ত্য সেন। এরা হলেন এই বিশ্ববিদ্যালয়ের গর্বের ছাত্রছাত্রী। ছাতিমতলা, এখানে কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। বর্তমানে এখানে বিশ্বভারতী থেকে যাঁরা স্নাতক হন তাঁদের সংবর্ধনা দেওয়া হয়ে থাকে। রীতি অনুযায়ী সপ্তপর্ণী গাছের 5টি পাতা দেওয়া হয় এই সমাবর্তন অনুষ্ঠানে। ব্ল্যাক হাউস, মূলত বিশ্বভারতীর ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা এখানেই থাকেন। মাটির তৈরি এই বাড়ির গায়ে রামকিঙ্কর, পেজ ও প্রভাস সেনের হাতে তৈরি রিলিফের কাজ মুগ্ধ করার মতো। উপাসনা গৃহ, 1863 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি তৈরি করেন। বিভিন্ন সাইজ, শেপ ও রঙের বেলজিয়াম কাঁচ ও পাথরের তৈরি এই উপাসনা গৃহ অপূর্ব রূপ ধারণ করে প্রতিদিন বিকেলে যখন এখানে মোমবাতি জ্বালানো হয়। প্রতি বুধবার এখানে প্রার্থনা করা হয়। এই প্রার্থনা গৃহ অনেকের কাছে কাঁচ মন্দির নামে খ্যাত। শান্তিনিকেতন গৃহ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি উনি যখন প্রথম শান্তিনিকেতনে আসেন তখন বানান। বালক রবি তাঁর বাবার সাথে শান্তিনিকেতনে এলে এখানেই থাকতেন। দেহলি, রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই তাঁর স্ত্রী মৃণালিনী দেবীর সঙ্গে বাস করতেন। চীনা ভবন, মূলত চীনা ভাষা শিক্ষার স্থান এটি। বিখ্যাত শিল্পী নন্দলাল বসুর দ্বারা অঙ্কিত নটির পূজা নৃত্যনাট্যটি সারা দেয়াল জুড়ে আঁকা রয়েছে। উত্তরায়ণ, উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী, এগুলি নিয়েই উত্তরায়ণ। কবি এখানেই বাস করতেন এবং তাঁর কর্মজগতও ছিল এটি।
তবে একথা সত্যি, বিশ্বভারতী রবীন্দ্রনাথের সৃষ্টি হলেও তাকে সাজিয়েছেন কিন্তু রামকিঙ্কর বেইজ, কবিগুরুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন বিখ্যাত তার বিভিন্ন মেলা পার্বণের জন্য। এখানে 23শে ডিসেম্বর থেকে শুরু হয় পৌষ মেলা, 25শে জানুয়ারি থেকে শুরু হয় মাঘ উৎসব, আবার দোলের সময় হয় বসন্ত উৎসব, আবার অগাস্ট সেপ্টেম্বর মানে বর্ষার সময় হয় বর্ষামঙ্গল। আর কবিগুরুর জন্মদিন 25শে বৈশাখ হলেও শান্তিনিকেতনে কিন্তু দিনটি পয়লা বৈশাখেই পালন করা হয়। এখানে দেখার মতো আছে আমার কুটির, হস্তজাত শিল্পের সমাহার। আপনি এখানে কেনাকাটাও করতে পারেন। প্রকৃতি ভবন ভারতের একমাত্র প্রাকৃতিক ভাস্কর্যের উদ্যান ও সংগ্রহশালা। সুব্রত বসু মহাশয়ের ব্যক্তিগত সংগ্রহে এই সংগ্রহশালাটি অবশ্যই দ্রষ্টব্য। প্রদীপ দত্ত মহাশয়ের প্রকৃতির উপর তোলা ছবি বিস্ময়ে জাগায়। কঙ্কালীতলা বোলপুর লাভপুর পথে শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে এই সতীপীঠ। মনে করা হয় দেবী পার্বতীর কোমর এখানে নাকি পড়েছিল। এটি ভারতবর্ষের 52টি সতীপীঠের একটি। হঠাৎ করে ভাস্কর বলে উঠল, এই অভিজিৎ, ব্যাক টু দ্য ফিউচার 80-র দশকের সাড়া জাগানো রক অ্যালবাম শুনেছ? আমি একটু থমকে গেলাম। ভাস্কর আর রক অ্যালবাম, কি ব্যাপার? কিন্তু তারপর ও যা বলল আমি সায় না দিয়ে পারলাম না। ইংরেজি রক গায়কেরা ঠিক কি বলতে চেয়েছিলেন সে সময় তার সঠিক জানা নেই, কিন্তু বাংলার সবচাইতে বড় রক বাউল রবি ঠাকুর একদিন যে ভাবনা নিয়ে এই মাটিতে শুরু করেছিলেন তার শান্তিনিকেতন, তা বোধহয় অনেকটা এরকমই। খুব শীঘ্রই সবাইকে ফিরতেই হবে সরল সবুজ স্নিগ্ধ মাটির টানে, গাছের ছায়ায় চাটাই পেতে শুয়ে একসময় হারিয়ে যেতে হবে কোনো এক অচিন পুরীতে। চতুর্দিকে সবুজে সবুজে স্বর্গীয় সুষমায় গড়া কোলাহলহীন পরিবেশের সবকিছুতেই সবুজ প্রাণের উপস্থিতি। রিসর্ট কথাটির আভিধানিক অর্থ যদি হয় আশ্রয়, তবে সেই নিবিড় আশ্রয়ের খোঁজে ছুটতে হবে সবাইকে। সেখানেই অপেক্ষায় আছে আমাদের আগামী, আমাদের অস্তিত্ব, এই আমাদের ভবিতব্য। রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে, নাম বাউল মন রিসর্ট। সবুজের ছড়াছড়ি, যতটা জায়গা জুড়ে থাকার জায়গা তার থেকে বেশি জায়গা ফাঁকা। হঠাৎ দেখি শাগনিক জুতো খুলে খালি পায়ে ঘাসের উপর হাঁটছে। জিজ্ঞাসা করলাম, কিরে, ডাইরেক্ট কন্ট্যাক্ট টু দ্য সয়েল? সত্যিই তো, কোথায় পাবো তাই? এই কলকাতায় নরম ঘাসের লনে টি টেবিল পেতে একটু চা খাওয়া হলো। বিশ্বভারতী ঘুরে আমাদের গাইড কাম ড্রাইভার রাজকুমার বলল, চলুন যাই কোপাই নদী। দেখে আমার মনে পড়ে গেল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ছোট্ট নদী, কিন্তু নগণ্য নয়। লিটল ম্যাগাজিনের মতো তার তেজ আছে। কোনো নদীর ধারে গেলেই মনে হয় কোনো বালিকা লঘু পায়ে পাথরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে নদীর কাছে ছুটে যাবে। আসলে আমরা বাঙালিরা নদীর রূপ দেখি পাড়ে দাঁড়িয়ে। নদীর সঙ্গে সখ্যতা বাড়াতে হলে সারা শরীর দিয়ে নদীকে চিনতে হয়। সবুজ অরণ্য, কিন্তু সবুজ রং মোটেই একটা রং নয়।
অন্তত 7 রকম সবুজ রং তো এখানে আছেই। অরণ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল মাঝবয়সী শাল গাছ, পরাজিত যোদ্ধার মতো মাটিতে শুয়ে আছে। কোনো কাঠচোর এটিকে কেটেছে, সবটা নিয়ে যেতে পারেনি, ছেঁটে নিয়ে গেছে ডালপালা। শুয়ে থাকা গাছ মনকে বড় কষ্ট দেয়। নির্জন খোয়াই, শাল পিয়ালের জঙ্গল মনটা বড় উদাস করে দেয়। হঠাৎ দেখলাম কতকগুলি সাঁওতালি বাচ্চা গা থেকে জামা খুলে পড়ছে, আবার কারুর কারুর গায়ে জামাই নেই, উইয়ের ঢিপিতে বসে খেলা করছে। সত্যি বিশ্বাস করুন, মনে হলো আমরা তো জীবনে প্রতিষ্ঠিত, সার্থকও বলা যেতে পারে, কিন্তু কীরকম অসুখী। আমাদের বাচ্চারা এভাবে প্রকৃতির কোলে বেড়ে ওঠে তো। দূরে ভেসে আসছে দ্রুদিম দ্রুদিম শব্দ, মাদল কিংবা খোল, কিন্তু এমনই আধো জাগা গম্ভীর সেই শব্দ যে রীতিমতো রহস্যময় মনে হয়, যেন আদিম কালের পৃথিবীতে কেউ কারুর কাছে কোনো সংকেত পাঠাচ্ছে। কাছেই রয়েছে একটি সাঁওতালি গ্রাম। আমাদের গাড়ির ড্রাইভার রাজকুমার বলল, যান না বাবু, দেখে আসুন। বাড়ির দেওয়ালে দেওয়ালে মাটির কাজের ভাস্কর্য করা আছে। একটু বর্ধিষ্ণু গ্রাম বলে মনে হলো। বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। হঠাৎ শাগনিক একটা গরুর গাড়ির ওপর শুয়ে পড়ল। প্রকৃতির মধ্যে পাগল হওয়ার জন্যই তো আসা। ফেরার সময় মনে পড়ে যাচ্ছিল ওই আদিবাসী শিশুগুলির কথা। প্রকৃতির মধ্যে বেড়ে উঠছে বলেই তো ওরা সার্থক, ওরা সুন্দর। এখন চলেছি আমরা সোনাঝুরির হাট দেখতে, সঙ্গে একটু বাউল গান শোনা। যেতে যেতে মনে হলো হুজুগে নয়, কাজকর্ম সামলে মধ্যবিত্ত বাঙালি অভ্যাসগত কারণে, এমনকি পুজোর সময় নতুন জামা জুতোর পরিবর্তেও অথবা গ্রীষ্মের গরমে ধার দেনা করেও বেড়াতে বের হয়। কেন? কারণ কল্পনাপ্রবণ মন ভালো লাগার নেশায় খুঁজে বেড়ায় নতুন স্পট, অচেনা মানুষ, না দেখা প্রকৃতি কিংবা দেশ ভ্রমণের আনন্দে ফুসফুস ভরা দূষণহীন বাতাস আর মানসিক প্রশান্তির জন্য। প্রতি শনিবার বসে এই হাট। বর্ষায় হাট দেখা এ এক অনন্য অভিজ্ঞতা। বিভিন্ন দিকে বাউলেরা গান গাইছে, শ্রোতারা ব্যস্ত তা শুনতে। হঠাৎ করে ভাস্কর আমার কানে কানে বলল, বুঝলে অভিজিৎ, জীবনের মাঝ বয়সে এসে কি চেয়েছি আর কি যে পেলাম। ভাবতে বসে খালি মনে হয়, ইস, গুপি ভাগার মতো যদি একজোড়া জাদু জুতো পেতাম তাহলে কি ভালোই না হতো। না দেখা সুন্দর জায়গাগুলো অনায়াসে ঘুরে আসতে পারতাম তালি মিলে। সবাই তোমার গুণগানে শ্যামা। আজ আমাদের ফেরার দিন। ফিরবো আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে। গাড়ি এসে গেছে আমাদের নিতে, মালপত্র তোলা হচ্ছে। গাড়ি ছুটে চলল বোলপুর স্টেশনের দিকে। গাড়িতে সবাই চুপ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে শাগনিক, অভিনেতাও ভীষণ উদাস। ভাস্কর বলল, কি হলো, সবাই এত চুপচাপ? কলকাতায় ফিরে আপনি থিতু হয়ে বসে ভাবতেন। আপনি ঘুরতে যাননি, গিয়েছিলেন নিজের দেশের বাড়িতে, কোনো পুরনো বন্ধুর বাড়িতে। ফিরলেন অনেকটা ভালোবাসা নিয়ে, যে ভালোবাসা আপনার আছে আপনার কাছের মানুষগুলির প্রতি, কবিগুরুর প্রতি। আর আপনি তো গিয়েছিলেন এমনই এক মোহময়ী মাসে, বর্ষায়। ভালোবাসার মাস মানেই তো বর্ষা। এই ভালোবাসা, এই প্রেম আরো উস্কে দেবে কি? গুনগুন করছেন, প্রেম একবারই এসেছিল নীরবে, ট্রেন ছেড়ে দিল। ফিরে চললাম আবার কার্বন ডাই অক্সাইড আর কংক্রিটের জঙ্গলের দিকে। বিশ্বাস করুন,
অনাবিল আনন্দ আর ভরপুর তারুণ্যে বিলকুল ভরে যাবে তনু মন প্রাণ সবুজে সবুজে। ফিরে আসার সময় তাই বারবার মনে হচ্ছিল সেই অমর হীরক দুটির বিচ্ছুরণ। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো।